সংসদ নির্বাচনের অষ্টম দিনের প্রচারণায় মুখর সারা দেশ। সকাল থেকে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। ভোটের প্রচারে আজ রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী সমাবেশ করবেন নওগাঁ ও বগুড়ায়। নানা প্রতিশ্রুতি আর পাল্টাপাল্টি অভিযোগে ভোটের প্রচারণায় মুখর রাজধানী ঢাকা সহ সারা দেশ। নির্বাচনী প্রচারণায় জামায়াতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থীরা। তারা বলছেন, মিথ্যাচারের মাধ্যমে জামায়াত মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। অষ্টম দিনে সকাল থেকে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। বিএনপি, জামায়াত, এনসিপির প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সকালে রাজধানীর রূপনগর নির্বাচনী গণসংযোগে আমিনুল হক জানান, জনগণের ভোটের নির্বাচিত হলে জনগণের মতামতের ভিত্তিতে সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। 12 ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি বিপুল ভোটে জয়যুক্ত হবে বলে আশা ধানের শীষের প্রার্থীদের। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আচরণবিধি ভঙ্গ ও হামলার অভিযোগ তুলছেন অনেকে। বিশেষত সাম্প্রতিক সময়ে দেশের কয়েকটি স্থানে প্রচারণার সময় ছড়িয়ে পড়া সংঘর্ষের ঘটনায় নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কার কথা জানাচ্ছেন তারা। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আছে তাদের। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা না গেলে সুষ্ঠু ভোট হওয়া নিয়েও শঙ্কা আছে। ভোটের প্রচারে আজ রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। একই দিন জনসভা করবেন নওগাঁ ও বগুড়ায়। বিএনপি প্রধানকে বরণ করতে প্রস্তুত 3 জেলার নেতাকর্মীরা। তাকে দেখার জন্য সকাল থেকে সমাবেশ ময়দানে ভিড় করছেন অনেকে। রাজশাহী বিএনপি নেতারা বলছেন, এই জনসভা রূপ নেবে জনসমুদ্রে। রাজশাহীর জনসভা শেষে নওগাঁয় যাবেন তারেক রহমান। শহরের এটিএম মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। দলের শীর্ষ নেতাকে এক নজর দেখতে মুখিয়ে আছেন নেতাকর্মী সহ সাধারণ মানুষ। বিএনপি নেতারা বলছেন, এই জনসভা নওগাঁর রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। রাজশাহী ও নওগাঁর জনসভা শেষে তারেক রহমান যাবেন তার পৈতৃক ভিটা বগুড়ায়। রাতে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বগুড়া সদর আসনে নিজের জন্য এবং অপর 6টি আসনে ধানের শীষে ভোট চাইবেন তারেক রহমান। আমি তারেক রহমানকে দেখার জন্য এসেছি। তুমি কি তাকে দেখতে চাও? হ্যাঁ। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বগুড়া আগমন উপলক্ষে বগুড়ার মানুষের মধ্যে আনন্দ, উল্লাস এবং স্বাদ রচিত। শেরপুরের ঝিনাইগাতীতে শ্রীবর্তী উপজেলা জামায়াতের সেক্রেটারি নিহতের ঘটনায় নির্বাচনী হিংসতার ইঙ্গিত দেয়। এতে প্রমাণিত হয় দেশের জনগণের ওপর তাদের আস্থা নেই। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে ঢাকা 15 কাফরুল মিরপুর আসনে নির্বাচনী অফিস উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। জানান, দেশের মালিক নয়, জামায়াত মানুষের সেবক হতে চায়। দেশের মানুষের সম্পদ ও ইজ্জত যাদের হাতের নিরাপদ, 12 ফেব্রুয়ারি তাদের হাতেই দেশের চাবি উঠবে বলেও উল্লেখ করেন জামায়াতের আমির। বলেন, বেকার বানানো নয়, বেকার সমস্যার সমাধান করতে চায় তার দল। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে মাল্টিমিডিয়া ডিজিটাল বাস উদ্বোধন করেন জামায়াতের আমির। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করে যাব। আমাদের অধিকার, জনগণের অধিকার, আমরা আর কাউকে টানাটানি করার সুযোগ দেব না। এই ঘটনা কিসের ইঙ্গিত করে? এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা, এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই, এই ঘটনা ইঙ্গিত করে যে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। রোহিঙ্গা ক্যাম্পে জীবনযাপনের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা নাটকীয়ভাবে কমে গেছে। বাংলাদেশের জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর নবনিযুক্ত আবাসিক প্রতিনিধি ইভো ফ্রিজেসন প্রধান উপদেষ্টার সাথে তার বাসভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে কথা বলেন। এসবে প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন। এজন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাকে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের চলমান পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। একই সাথে রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমার থেকেই আসতে হবে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, রোহিঙ্গা ক্যাম্পে একটি সহিংস ও হতাশাগ্রস্ত তরুণ গোষ্ঠী বেড়ে উঠছে এবং তথ্য প্রযুক্তিকে ব্যবহার করছে তারা। এটা কারো জন্যই ভালো খবর নয়। সরকার নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত বলেও UNHCR এর আবাসিক প্রতিনিধিকে জানান প্রধান উপদেষ্টা।
মাঘের মাঝামাঝি শীতের তীব্রতা বেশ কমলেও রাত গভীর হলে শীতের অনুভূতি তীব্র হচ্ছে। দিনে তাপমাত্রা বেশি, রাতে কম। এই তারতম্যে ছড়িয়ে পড়ছে নানা ধরনের শীতজনিত রোগ। চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.8 ডিগ্রি সেলসিয়াস। দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সকাল থেকে সূর্যের দেখা মিলছে, কিন্তু উত্তরের হিম বাতাসে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল মানুষ। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে ডায়রিয়া ও শ্বাসকষ্টের রোগীদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। ঠাকুরগাঁওয়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকাল থেকেই আবহাওয়া তুলনামূলক পরিষ্কার ছিল, কুয়াশা নেই বললেই চলে। এদিকে দিনে ও রাতে তাপমাত্রার পার্থক্যের কারণে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে ভিন্নতা দেখা যাচ্ছে। অনেকেই সকালে ও রাতে শীতবস্ত্র ব্যবহার করলেও দুপুরে হালকা পোশাকেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, আপাতত তাপমাত্রা এমনই থাকতে পারে। তবে হিমেল হাওয়া অব্যাহত থাকায় শীতের প্রভাব পুরোপুরি কাটতে সময় লাগবে আরও কিছুদিন। ঢাকা 12 আসনের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেই আন্দোলনকে বাইরে করে থামানোর চেষ্টা করা হয়েছে। বাইরে করে সেই আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েদের গায়ে হাত দিতে তারা ভুল করে না। সারা বাংলাদেশের চিত্র ছিল প্রায় একটি, কিন্তু সেদিন বাংলাদেশ খুশি উঠেছে। তার ধারাবাহিকতা 16 তারিখ, 15 তারিখে এই রাতের ঘটনার পর 16 তারিখ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের চত্বরে দাঁড়িয়ে, রাজপথে দাঁড়িয়ে এক সাহসী বিপ্লবী, সে বলেছিল, এ জালিম সরকার, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। আবু সাঈদ ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলি কর। ডানা মেলে দিয়ে গুলি নিয়েছে, কিন্তু পালিয়ে যায়নি। সে তার লাশ আর তার রক্ত এই দেশবাসীর কাছে আমানত রেখে গেছে। আমি যেভাবে জাতির জন্য লড়াই করে জীবন দিয়েছি, যে প্রয়োজনে জীবন দিয়েছি, যারা বেঁচে থাকবা সেই প্রয়োজন তোমাদেরকে পূরণ করতে হবে। প্রয়োজনটা কি ছিল? রাজপথে এসে তারা একটাই স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা কোনো বৈষম্য বিচার মানব না। এই সমাজে অবশ্যই ন্যায় বিচার কায়েম করতে হবে এবং সাম্য ফিরিয়ে আনতে হবে। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 183, ঢাকা 10-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা 10 আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম। আমরা তার সাথে কথা বলবো। আপনি তো এই আসনে নির্বাচন করছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষের? ধন্যবাদ আপনাকে। সাড়া তো আছেই, তার চেয়ে বড় কথা হচ্ছে এলাকায় 33 বছর রাজনীতি করি, আমার দল এবং আমাকে বিজয়ী করবার জন্য মানুষ দায়িত্ব নিয়ে নিয়েছে। এটা সাড়া বলছি না আমি, তাদেরই দায়িত্ব পড়েছে এবং তারা মনে করছে বিএনপি এবং তার প্রার্থী হিসেবে আমাকে নির্বাচিত করা তাদের কর্তব্যের অংশ, দায়িত্বের অংশ, এবং সেই লক্ষ্যে তারা কাজ করছে। সর্বস্তরের মানুষ, সব শ্রেণী পেশার মানুষ, নেতা কর্মী, শুভানুধ্যায়ী সবাই কাজ করছে। নির্বাচিত হলে আপনি এই এলাকার মানুষের জন্য কি করবেন? বিশেষ কোনো প্ল্যান আছে কিনা? সবাই আপনাকে ওন করে, আপনার বড় দায়িত্ব। এই এলাকার কিছু সমস্যা আমি চিহ্নিত করেছি, সেগুলির মধ্যে আছে সেবা খাতগুলিকে আর একটু জোরালো করা। আর ধরেন অ্যাকচুয়ালি তো জাতীয় নির্বাচনের মাস্টার প্ল্যান করে হচ্ছে দল। দল ক্ষমতায় যদি যায়, দল যে সরকার গঠন করবে তার সাথে এলাকার মানুষের সম্পর্কটা বিল্ড আপ করা এবং এলাকার মানুষের সমস্যাগুলিকে সরকারের দৃষ্টিতে এনে তার সমাধান করা। ইতিমধ্যে যেহেতু সমস্যাগুলি চিহ্নিত করেছি, কোথায় গিয়ে ওই সমস্যাগুলি সমাধান করা যাবে তাও নিশ্চিত হয়েছি। নিশ্চয়ই জনগণের রায়ের ভিত্তিতে বিএনপি যদি সরকার গঠন করে আর আমার যদি এই এলাকার জনগণকে প্রতিনিধিত্ব করার সুযোগ হয়, দ্রুততম সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে সেই সমস্যাগুলি সমাধান করতে পারবো। তবে যেহেতু কামরাঙ্গীরচর এবং ধানমন্ডি এরকমের বৈরি রয়েছে আমার আসনের মধ্যে, কামরাঙ্গীরচর একটা উন্নত গ্রাম বললেই ভুল হবে না। কোনো পরিকল্পিতভাবে ওই শহরটি হয়নি, মানুষ নিজের মতো করে শহর তৈরি করেছে।
সেখানে কিছু বিচ্যুতি আছে, সেখানে কিছু ঢেলে সাজানোর প্রয়োজন আছে। ধানমন্ডি আবার একটা অভিজাত এলাকা, তাদের আবার আরেক ধরনের সমস্যা আছে। তো এগুলো আমি চিহ্নিত করতে সক্ষম হয়েছে। খুব জোরালো সমস্যা না, মানুষ একটু নিরাপত্তা নিশ্চিত চায়, একটা বাসযোগ্য পরিবেশ চায়, সেটা সেবা খাতগুলি ফাংশন করলেই যথেষ্ট, ফুটপাত মুক্ত চায়, যানজট নিরসন চায়। এছাড়া মানুষ নিজের মতো করে বাঁচতে শিখেছে। মানুষ ছোট করে যদি একটু বলেন, আপনি কামরাঙ্গীর চরের কথা বলছিলেন, সেখানে মাদকের একটি বড় সমস্যা আছে। তো এই মাদক নির্মূলে আপনারা আসলে কি করবেন? মাদক নির্মূলটা খুবই জরুরি। মাদকের বিস্তার যেভাবে ঘটছে পুরা দেশের জন্য এটা ভয়াবহ, পুরো যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কামরাঙ্গীর চরে যে কোনো সময় চেয়ে কমেছে। আমি কামরাঙ্গীর চরে প্রায় ধরেন গত 2 মাসে প্রায় মিটিং করেছি, 40 থেকে 45টা আপনি মত বিনিময় করেছি। আগের চেয়ে কমেছে, তবে আছে। তো মাদক বিক্রি বন্ধ করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নজরে এনে জোরালো নজরদারিতে রাখছি, সামাজিক একটা আন্দোলন করার চেষ্টা করছি, কিছুটা নজরদারিতে রাখা। আবার একটা জিনিস দরকার হচ্ছে মাদক সেবীর সংখ্যা কমানো, এবং যারা ইতিমধ্যে মাদকে আসক্ত হয়েছে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনার চেষ্টা। মাদক সেবী রেখে আপনি মাদক বিক্রি নিয়ন্ত্রণ করাটা কঠিন। 3টি জায়গায় কাজ করতে হবে: মাদক বিক্রি বন্ধ,